আমি দুইটা চাকরি করেছি, দুইটা চাকরি কেন ছাড়লাম? এই প্রশ্নের উত্তরটা আজকে পর্যন্ত আমি কাউকে দেইনি। টোটাল বিষয়টা এই ভিডিওর ভিতরে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। চাকরি ছাড়ার আসলে অনেক ধরনের রিজন থাকতে পারে। ধরেন মালিককে আমাকে ভালো লাগে না, আমি চাকরি ছেড়ে দিলাম, কিংবা মালিককে আমার ভালো লাগে না, তাই মালিক আমাকে ছেড়ে দিল। বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে, কিন্তু সত্যি কথা বলছি এইরকম কোনো ইস্যু আমার বেলায় হয়নি। প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমি কখনো মিথ্যা কথা বলি না, এবং আমিও যে তুলসী পাতা সেটাও কিন্তু না। একটা কথা আছে না, আপনি কি দুধের দোয়া তুলসী পাতা? না, আমিও দুধের দোয়া তুলসী পাতা না। তবে পুরো কাহিনীটা আপনাদের কাছে এখন আস্তে আস্তে শেয়ার করব। আমি প্রথম যে চাকরিটা করছিলাম সেখানে ছিলাম প্রায় 4 বছর। লাস্টে যে চাকরিটা করেছিলাম সেখানে ছিলাম মাত্র 2 মাস। ঘরের কথা বাহিরে বসে না বলাই ভালো, তাই আপনাদেরকে নিয়ে আসছি ঘরের ভিতরে। চলেন এখন বিস্তারিত আলাপ করি, কেন চাকরি ছাড়লাম, চাকরি ছাড়ার কারণটা কি ছিল, মেইন রিজনটা আসলে কি ছিল। তো আমি যখন ফার্স্টে যেখানে চাকরি করেছিলাম সেখানে প্রায় ছিলাম 4 বছর। আর সেই স্যারটা বিশেষ করে অনেক ভালো ছিল এবং আমার খুব প্রিয় একজন মানুষ, এখনো আমার প্রিয় একজন মানুষ। তার কাছ থেকে আমি আমার জীবনের অনেক কিছু ডেভেলপ করেছি এবং বেশ ভালো কিছু শিখেছি বলতে পারেন। চাকরি ছাড়ার মানেটা হচ্ছে, আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন। আমি যখন তার সাথে ছিলাম বেশ ভালোই ডিউটি করতেছিলাম, ভিডিও বানাইতেছিলাম, যে ভিডিওগুলো আপনারা এতদিনে দেখেছেন। যখন আমি ডিউটি করতেছিলাম ভালো যাচ্ছিল দিনকাল এবং আমি ভিডিও বানাইতেছিলাম, চাকরি করতেছিলাম, ভালো একটা স্যালারি পাচ্ছিলাম। কিন্তু চাকরিটা হঠাৎ ছাড়ার রিজনটা ছিল এইখানে, বিশেষ করে আমার ফেসবুকে একটা ভিডিও বানাইতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। আর সেই সময়টা আমি চাকরি চলাকালীন দিতে পারছিলাম না, কারণ আমার এই সময়টা যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু আমি ঘুমাইতে পারতাম না। ধরেন সকাল 6টা বা 7টার দিকে বের হয়ে যেতাম অফিসের উদ্দেশ্যে, দেন তারপরে আমি 9টার দিকে বা 8টার দিকে বাসায় ফিরতাম রাত্র। তখন ফ্রেশ হয়ে যখন আমি ভিডিও এডিটিং করতে বসতাম, তখন ধরেন 9টা থেকে আমি যদি 7 ঘন্টা ভিডিও এডিটিং করি তাইলে কিন্তু আমার প্রায় 3টা 4টা বাইজা যায়। আমার 3টা 4টা পর্যন্ত সজাগ থাকা লাগে। 2-3 ঘন্টা ঘুমিয়ে সারাদিন ডিউটি করাটা কিন্তু পসিবল হতো না। এই একটা রিজন ছিল। কথায় আছে, এক জায়গায় 2টা পাতিল থাকলে তাক লাগবেই। স্যারের অনেক কাজ থাকতো। স্যারে যেহেতু সেলসের বড় একটা অফিসার ছিল, তো তারও সারাদিন কমিউনিকেশন করা লাগতো তার কাস্টমারের সাথে। বিশেষ করে এই কমিউনিকেশনের কারণে কিংবা আমার মিসম্যাচ কিংবা তার মিসম্যাচ যেটাই হোক না কেন, এই কারণে তার সাথে 2-1টা কথায় কাটাকাটি হতো কিংবা আমার খারাপ লাগতো। সে আমাকে বলতো কিন্তু আমি কখনো বলতাম না। ধরেন একটা ঝাড়ি দিত, আমি চুপ করে থাকতাম, বিষয়গুলো বুঝতাম, হয়তো আমার ভুল ছিল, এটা আমি মেনে নিতাম। তো এই কারণে কিন্তু আমার মূলত 2-1টা কথা খারাপ লাগতো। তো দেখা যায় এক সময় আমি চাকরি ছেড়ে দিছিলাম। আপনারা হয়তো বা জানবেন যারা ভিডিও আমার দেখেন, এক সময় চাকরি ছেড়ে চলে আসছি। 1 মাস চাকরি করি নাই। পরবর্তীতে স্যারে আমাকে ফোন দিছে কি দেন বা যে কোনো কারণেই আমি আবার স্যারের কাছে গেছি। স্যারের কাছে গিয়ে আবার চাকরি কন্টিনিউ করা শুরু করলাম। তো এক সময় করতে থাকলাম, দেন তারপরে দেখতে পাইলাম যে এখানে একটু কোনো ঝামেলা হইতেছে। আমার ভিডিও বানাতে পারতেছি না, স্যারের কোনো সমস্যার কারণে স্যারের সাথে মিলতেছে না। বিশেষ করে স্যারে একটা কথা বললো, সেই কথাটা আমার খুব খারাপ লাগছে। স্যারে জেনে শুনেও একটা কথা বলছিল, যে কথার কারণে আমার খুব খারাপ লাগার কারণে আমি বলেছিলাম ঠিক আছে স্যার, আমি তো ভালো আছি, আমার তো মোটামুটি একটা কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম হচ্ছে। তো ওই ক্ষেত্রে আমি যদি এখান থেকে চাকরিটা ছেড়ে যাই তাহলে আমি কন্টেন্ট ক্রিয়েট করলাম। আমি কিন্তু আপনাদের কাছে সকল খোলাসা করে বলতেছি, সত্যটা বলতেছি। আমি যদি কন্টেন্ট ক্রিয়েট করি, ভালো একটা পরিমাণে রেভিনিউ জেনারেট হয়, তাহলে এখান থেকে আমি ধরেন আপনার সুবিধার্থে আমি যদি চলে যাই, কিংবা আপনার সে আমাকে কিন্তু কখনোই বলে নাই যে আমি তুমি চলে যাও। জাস্ট আমি এই জিনিসটা ভেবে আমার সুবিধার্থে আমি ভাবলাম যে আমি যদি চলে যাই তাহলে কিন্তু স্যারের ক্ষতি হওয়ার কথা না। গাড়িটা কিন্তু কোম্পানি থেকে পাইছে, ওইটার কিস্তিটাও কিন্তু প্রায় শেষ দিকে। হ্যাঁ, তো জানি না এটা স্যারের কতটুকু ইনফেক্ট করবে। জাস্ট আমি যতটুকু জানতাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ আপনারা জানতে চান আমি কেন চাকরি ছাড়ছি। তো ওই ক্ষেত্রে স্যারের মাথার উপর একটা চাপ ছিল, একজন ড্রাইভারকে 20,000 টাকা দেয়া, দেন তারপরে একটু চাপ হয়ে যায় কিন্তু যে কোনো মানুষের বেলায়। জানি না তার হয়েছিল কিনা, আমি কিন্তু কনফার্ম বলতেছি না। সুতরাং ওই ক্ষেত্রে আমি ডিসিশনটা নেওয়ার পরে স্যারে বললো আমি তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেইটাই করো। ওই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি চাকরিটা ছেড়ে দিই। তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসছে, এখন আর কি করার আছে। স্যারেও আমাকে সাপোর্ট দিল যে আমি তুমি যদি চাও চাকরি ছেড়ে দিয়ে চলে যাও, আর যদি মনে হয় যে না তুমি থাকো, কোনো সমস্যা নেই আমার। তো এইরকম ভাবে কিন্তু সে ডিসিশনটা দিল। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না, এবার চলে যে একটা ব্যবসা বাণিজ্য শুরু করি। ওই ক্ষেত্রে আমি ওখান থেকে চাকরিটা ছেড়ে আসি। এখানে স্যারেরও আমি দোষ দিচ্ছি না, কিংবা আমার যে দোষ সেটাও না, আমি স্যারকে না বলে চলে আসছি। তো এইটা হলো আমার ফার্স্ট যে 4 বছর চাকরি করছি সেখানের অভিজ্ঞতা, এবং সেটা আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো পরবর্তীতে আমি আসলাম, এসে কিন্তু ব্যবসা বাণিজ্য করা শুরু করেছিলাম, যেটা বাচ্চাদের খেলনা গাড়ি। তো সেই ব্যবসা দিয়ে কিন্তু আমি প্রায় 2 মাস ভালোই একটা রেভিনিউ জেনারেট করছি, বা ইনকাম আমার ভালো ছিল দেখে আমি আর চাকরির ভিতরে যাই নাই। পরবর্তীতে এই যে এখন বর্তমানে আমি 2 মাস যেটা চাকরি করছি সাফি ভাইয়ের, তার গাড়িতে অবশ্যই আপনারা দেখছেন প্রিমিয়াম গাড়ি কপি কালারের, সেই গাড়ির ভিতরে যে আমি ডিউটি করছি 2 মাস, সেটার কাহিনীটা একটু আপনাদের বলি। আমার ব্যবসা চলাকালীন তখন কিন্তু কোরবানিটা শেষ হয়ে যায়। কোরবানির শেষের দিকে
দিকে আমাকে সাফি ভাই ফোন দেয় যে আমিন ভাই আপনি কি করেন, আপনি তো চাকরি করেন না, আপনি কি চাকরি করবেন? তাইলে কিন্তু চাকরি একটা আছে। তো তখন একটু ব্যবসার মন্দা টাইম যাইতেছিল, তখন আমি ভাবলাম যেহেতু চাকরির একটা অফার আসছে, সুতরাং চাকরিটা আসলে ট্রাই করে দেখাই যায়। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে আমি চলে যাই তার বাসায় এবং তার বাবার সাথে আমাকে কমিউনিকেশন করিয়ে দেয়। তার বাবার সাথে আমি এরকম কথা বলেছিলাম স্যার, মানে বিশেষ করে আমি সাফি ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম তার ছেলে কি অবস্থা বা কোন জায়গাতে আছে। এটা আমার নিজের ব্যক্তিগত একটা চিন্তা ভাবনা ছিল। ওই ক্ষেত্রে তার বাবার সাথে কথা বলেছিলাম আমি এইরকম, আমি আপনার চাকরিতে থাকবো না, আপনি যদি আমাকে রাখেন আমি ওই কয়েকদিনই আপনার চাকরি করব বা আপনার চাকরিতে থাকবো। তো এভাবে কথা বলে একটা ডিসাইড নিয়ে যে হ্যাঁ চাকরি করতে থাকি। আমি বিশেষ করে একটা ভালো অভিজ্ঞতা ওখান থেকে পেয়েছি আর আপনাদের কাছে শেয়ার করি সেই বিষয়টা। সেটা হচ্ছে ধরেন আমি ওখানে চাকরি যে ঢুকছি, আমি কিন্তু স্যালারি কয় টাকা কিংবা কয় টাকা স্যালারি দিবে এইটা ওইখানে ডিসাইড করে ঢুকি নাই বা আমাকেও সে বলে নাই আর আমিও জিজ্ঞাসা করি নাই। আমি 1 মাস পরে চাকরি করার পরে জানতে পারি আমার স্যালারি 21,000 টাকা। তারপরে ধরেন 1 মাস করা শেষ, তারপরে ধরেন 1.5 মাসের মাথায় চলে আসছি। হ্যাঁ ভালোই ডিউটি করছিলাম এবং বিশেষ করে সাফি ভাই একটু ছোট মানুষ, খুব জ্বালাতন করে, বিশেষ করে তার মা বাবাকেও খুব জ্বালাতন করে। এটা আসলে নতুন করে কিছু বলার নাই, আপনারা ভিডিওতে দেখছেন। এবং আমাকেও খুব জ্বালাইতো, তো বিশেষ করে এইটা আমার অত মাথা ঘামাই নাই, কারণ হচ্ছে যে আমি চাকরি করি, আমি ড্রাইভিং করব, সে যেটা ইচ্ছে সেটা করতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তাই আমি ওইটা মেনে নিয়েছিলাম। কিন্তু যখন 1.5 মাস সময় হয় তখনই আমার জ্বর আসে এবং প্রচুর পরিমাণে জ্বর, যেই ছবিগুলো আপনারা দেখছেন, যদিও ভিডিও বানানোর সুযোগ পাইনি। তো তখনই আমি প্রায় 15 দিন বিছানায় পড়েছিলাম জ্বরের কারণে। তো হঠাৎ করে ধরেন 5 দিন চলে যাওয়ার পরে 20 তারিখে স্যারে ফোন দিয়ে বলে, মানে সাফি ভাইয়ের বাবা ফোন দিয়ে বলে, এর আগের একটু কাহিনীটা বলি। সাফি ভাইকে আমি বলতাম মানে অসুস্থ থাকা অবস্থায় যে সাফি ভাই পারে না পারে, আমি যেহেতু চাকরি করি এতদিন বসে থাকাটাও তো একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না? স্যালারি দিচ্ছে, তাহলে কেন বসে থাকবো, একটু অসুস্থ অবস্থায় যদি পারি তাহলে ডিউটি করি। আমি বারবার সাফি ভাইকে ফোন দিচ্ছিলাম যে সাফি ভাই আমি কি আসবো, আমাকে লাগবে? তো সে গাড়ি নিয়ে বের হইতো, সে বলতো আমিন ভাই লাগবে না, সমস্যা নাই, লাগলে আমি আপনাকে জানাবো। তো এইভাবে বলতো, ঠিক আছে? তো ঠিক আছে, আমিও তখন অসুস্থ ছিলাম, এর জন্য আমিও বাসায় থাকতাম, আমিও তেমন একটা অন্য মাইন্ডে নিতাম না। তো তার মনে কি চলতেছে আমি সেটা জানি না, অবশ্যই তার মনে অন্য কিছু চলছে। তো এই 5 দিনের ভিতরে একটা ঘটে যাওয়া কাহিনীটা বলি। 5 দিনের ভিতরে সে আরেকজন ড্রাইভার নিয়ে নিছে এবং তার বাবার সাথে অফিসে গিয়ে চাকরি কনফার্ম করাইছে, ঠিক আছে? তো এইটা আবার আমি অন্য সূত্রে জানতে পারি। তো এই জিনিসটা আমি কিন্তু ধরেন জানি, হ্যাঁ 20 তারিখে এইটা আমি জানি। 20 তারিখে 21 তারিখে আমাকে ডাকছে যে আমিন ভাই আসেন উত্তরা যাব, ঠিক আছে চলেন উত্তরা যাই। তখনও সে আমাকে বলে না যে আমি ড্রাইভার নিয়ে নিছি, আপনি একটা চাকরি খোঁজেন। আমি জানি, জাস্ট আমি মনে মনে রাখছি যে দেখি সে কি করে। তখনই আমি ওই দিন একটা ভিডিও বানাইছিলাম, সেটা আমি 2 তারিখে আপলোড করছি, গত 2 তারিখে। যাই হোক, এখন প্রেজেন্টে আসি। 22 তারিখ সকালবেলা তার বাবা যখন আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমিন কি অবস্থা? বলছি স্যার এই তো ভালো। বলে কি অবস্থা? কই স্যার এতদিন তো জ্বর ছিল, এই এখনো শরীরটা একটু খারাপ আছে আর কি। বলে ঠিক আছে, তাইলে তুমি একটা কাজ করো, তুমি আগামী মাসের 1 তারিখে একটা চাকরি দেখে নাও বা অন্য জায়গায় দেখো, কারণ আমরা ড্রাইভার নিয়ে নিছি। এখন আমি বললাম যে স্যার এটা কি করলেন, এটা কি করা উচিত হয়েছে? কারণ আপনার তো স্যার 1 মাস আগে বলা উচিত, কারণ আমি তো চাকরি করবো, আমার তো একটা ফ্যামিলি আছে। বলে পেয়ে যাবো আমি, সমস্যা নাই। এখন আমি তো তার সাথে জোরাজুরি করবো না রে ভাই, এখন জোরাজুরি করার তো মানে নাই, রিজিকের মালিক আল্লাহ। তাই আমি বললাম ঠিক আছে স্যার সমস্যা নেই, তাইলে একটা কাজ করো, এই 10 দিন আসা লাগবে না, তুমি চাকরি খোঁজো, তুমি এই পুরো মাসের স্যালারি আমার একবারে 1 তারিখ বা 2 তারিখ অফিসে নিতে আইসো। বললাম ঠিক আছে স্যার। এখন এইটা কি কারণে কেন হয়েছে বা আমার কোনো জায়গায় দোষ ত্রুটি আছে কিনা, ভুল ত্রুটি আছে কিনা, আমি এটাই জিজ্ঞেস করি না, কারণ স্যারে যেটা বলছে ওই পর্যন্ত। আমি আর সাফি ভাইকে ফোন দিই না, কারণ এখানে সাফি ভাইকে ফোন দিলে কি হবে, যেখানে স্যার নিজে বলছে। এর মধ্যে কিন্তু সাফি ভাইয়ের সাথে আমার কথা হইতো বলতে কিরকম, ধরেন সে যাইতেছে কুষ্টিয়াতে তার বাড়িতে, একটা বিপদে পড়ছে যে আমিন ভাই আমি তো বিপদে পড়ছি, তখন আমি আবার বলে দিতাম ভাই সাবধানে যাইয়েন, আপনি যেহেতু ছোট মানুষ তাহলে আপনি এত কিছু সামলাইতে পারবেন না, তো একটু সাবধানে থাকেন, নয়তো এত বড় একটা গাড়ি আপনি নিয়ে গেছেন, একটু ঝামেলা পড়তে পারেন। সলভ হয়েছে। তো পরবর্তীতে আমি 1 তারিখে গেছি অফিসে যাওয়ার পরে স্যারের কাছ থেকে আমি স্যালারি নিয়ে আসছি। 21,000 টাকা স্যালারি ছিল, স্যারে আমাকে 22,000 টাকা দিছে। কারণ স্যারের চোখে আমি যেরকমটা ছিলাম আমি কিন্তু আসলে ওই রকমটা। হ্যাঁ স্যারে আমাকে বুঝতে পারতো, আমিও তারে বুঝতে পারতাম, কিন্তু হয়তোবা তার ছেলের কারণে, সাফি ভাইয়ের কারণে হয়তোবা চাকরিটা এরকম অবস্থানে আসছে। তো যাই হোক, বিষয় না। স্যালারি যেদিন আনতে গেছি ওই দিনকে সাফি ভাইয়ের সাথে দেখা করছি এবং ওই দিনকে তার সাথে মোটামুটি ভালোভাবে ঘুরছি ফিরছিও। হ্যাঁ তখনও আমি জিজ্ঞেস করি নাই যে আসলে কাহিনীটা কি সাফি ভাই, কারণ আমি জানি সাফি ভাইয়ের কোনো জায়গায় প্রবলেম হইতে পারে, বিশেষ করে প্রবলেম থাকতে পারে। এই কারণে হয়তোবা সাফি ভাই আমার নামে কোনো কিছু বলছে তার বাবার কাছে যে আমাকে লাগবে না কিংবা অন্য একটা ড্রাইভার নিতে, হয়তোবা এরকম হয়েছে। সাফি ভাই ধরেন অনেক সময় আছে কি আমি ঝাড়ি দিতাম, সে আমাকে তার সিটে বসাই সে ড্রাইভিং করতো, অনেক রাফ ড্রাইভ করতো কিংবা অনেক জোরে ড্রাইভ করতো, যেখানে মনে করেন 180 200 এরকম তুইলা ফেলাইতো, যেটা হাইওয়ে রোডে একদম চালানো ঠিক না। তো এইভাবে যখন সে রাফ ড্রাইভ করতো তখন আমি তাকে ঝাড়ি দিতাম, বলতাম যে সাবি ভাই এটা করা উচিত না, এটা কেন করেন, এটা তো একদমই ঠিক না। তো তখন হয়তোবা তার মাইন্ডে লাগতো এই বিষয়গুলো। তো এই সময় ঝাড়ি টেরি দিলে হয়তোবা তার খারাপ লাগতো, এই কারণে আমাকে বহিষ্কার করার মতো চিন্তা ভাবনা তার মাথায় আসছে এবং তার বাবার কাছে
কাছে বলে আমাকে যেভাবেই হোক ওখান থেকে সরাইছে, অন্য একটা ড্রাইভার নিয়ে নিছে। তো আপনারা যারা জানতে চাইতেন যে আমার চাকরিটা আমি কেন ছাড়লাম, এই দুইটা চাকরি, আমার চাকরি যে আমি কেন ছাড়লাম সেটা আমি প্রথমটা আপনাদেরকে ভালোভাবে বুঝাই বলছি, আমি নিজেই ছাড়ছি। এবং দ্বিতীয়টা আমাকে ধরেন ওই জ্বরের ভিতরে ছিলাম, আমাকে না বলে দেওয়া হয়েছে। কি কারণে বলে দেওয়া হয়েছে আমি এটা এখনো জিজ্ঞেস করি নাই। তবে আমার সাথে যে ঘটে যাওয়া জিনিসগুলো বা আমার সাথে ঘটে যাওয়া কাহিনীগুলো, এগুলো আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই ছিল কারণ। যে কোনো কাহিনীই হোক না কেন, ভালো মন্দ মানুষের ভিতরেই থাকে, ভুল ত্রুটি ভালো মানুষের ভিতরেই থাকে। ধরেন 5 বছর আগে আমি যেরকম ছিলাম আমি কিন্তু এখন সেরকম নাই। সুতরাং মানুষ পরিবর্তনশীল, সবাই পরিবর্তন হবে। ছোট থেকে সবাই বড় হবে এবং বড় থেকে সবাই বুঝদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝদান করুক, এইটাই আমি চাই। আপনারা যারা আমাকে সাপোর্ট করেন কিংবা ভালোবাসেন, আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর এইখান থেকে বিদায় নিতে হচ্ছে। আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি। একটা কমেন্টে আপনাদের পার্সোনাল মন্তব্যটা যদি লিখে যাইতেন বা বলে যাইতেন তাহলে আমার জন্য একটু উপকার হইতো যে আপনারা কিভাবে দেখছেন বিষয়টা। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখান থেকেই রাখছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। আসসালামু আলাইকুম।